ভোটের ফলাফল সংক্ষেপে যদি বলি, শাসক বিজেপি দল পেয়েছে কম ভোট আর জিতেছে বেশি আসন। এখন এটা তথ্য দেখলেই বোঝা যাবে। তাদের ছিল 44টি আসন, পেয়েছে তারা 33টা আসন। তাদের ভোট ছিল প্রায় 51 ভাগ, পেয়েছে তারা 40 ভাগ। তাহলে কি দাঁড়ালো? এর থেকে এটা পরিষ্কার, রাজ্যের ভোটারদের 60 ভাগ বিজেপির বিরুদ্ধে ভোট দিয়েছেন। কারণটা কি? তারা এই সরকারের উপর বিশ্বাস আস্থা হারিয়ে ফেলেছে। বিশ্বাস আস্থা হারানোর কারণ কি? তাদের পারফরমেন্স ছিল শূন্য এবং অর্থনৈতিক দিক থেকে সাধারণ মানুষের জীবনে নেমে এসেছিল দুর্বিষহ যন্ত্রণাকর অবস্থা। সবচেয়ে বড় কথা যেটা, সেটা হচ্ছে ফ্যাসিস্টিক সন্ত্রাস। আমি এগুলো বিস্তৃত যাচ্ছি না। তো এই পরিস্থিতিতে মানুষ চাইছিলেন বিজেপি যাতে আর সরকার তৈরি করতে না পারে। তাহলে কি করে এই কম ভোট পেয়েও বেশি আসন বিজেপি জোগাড় করতে পারলো? এটা মূলত যেটা দেখা গেছে, প্রাথমিক ভাবে বিষয়টা পরীক্ষা নিরীক্ষা করার মধ্যে দিয়ে যেটা বেরিয়ে এসছে, অন্তত আমার ধারণা, বিজেপি বিরোধী যে রাজনৈতিক দলগুলো নির্বাচনী লড়াইয়ে কথাবার্তা বিজেপির বিরুদ্ধেই বলেছে, কিন্তু যার যার অবস্থান থেকে প্রতিদ্বন্দ্বিতা করার চেষ্টা করেছে, তাদের মধ্যে বিজেপি বিরোধী যে ভোটটা, এটা ভালো হয়েছে। এটা বিজেপিকে সাহায্য করেছে। এবং এখন যেটা দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মন্তব্য আসছে যে বিজেপির বিরুদ্ধে কথা বলে নির্বাচনে যারা প্রতিদ্বন্দ্বিতা করেছে, তাদের কোনো কোনো শক্তির গোপনে বিজেপির সাথেও নাকি অনেক আগে থেকেই বোঝাপড়া ছিল, আছে। এরকম আমরা চট করে এই সম্পর্কে কোনো মন্তব্য করব না, কিন্তু বাস্তব ঘটনা হচ্ছে এটাই যে এই বিজেপি বিরোধী যে ভোটটা, এটার বিভাজনের সুযোগ নেই। বিজেপি সংখ্যাগরিষ্ঠ আসন জোগাড় করতে পেরেছে এবং এখন সরকার তৈরি করবার চেষ্টা করছে। কাজে এটা বিজেপির জন্য সুখকর না। 4 বছর 5 বছরের মধ্যে এই যে ঘটনা, এটা বিজেপির জন্য সুখকর না। এগুলো হচ্ছে, ত্রিপুরার মানুষ দেখছেন, আপনারাও এগুলো সংগ্রহ করছেন, মানুষের কাছে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন। কিন্তু এই ঘটনাগুলি ঘটছে কেন? এতে যেটা আমার মনে হচ্ছে, বিজেপি একটা চরম হতাশায় ভুগছে। কারণ ফলটা যা এসছে, এটা বিজেপিকে খুশি করতে পারেনি। কারণ তারা বিরাট মানে অর্থ শক্তি নিয়ে নির্বাচন নেমেছিল, টাকা তো হাওয়ায় উড়েছে। দ্বিতীয় হচ্ছে, এই পেশি শক্তি তাদের সাথে গত 5 বছরই ছিল, আছে। যদিও নির্বাচন কমিশন কিছু ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে, কিন্তু এরা নিষ্ক্রিয় ছিল মনে করার কোনো কারণ নেই। আগে থেকেই তো পরিস্থিতিটাকে এরা ঘোলাটো করে রেখেছে, এটা অগণতান্ত্রিক পরিমণ্ডল তৈরি করেছে। এটা ভোটের সময় তারা তাদের মতো করে কাজে লাগিয়েছে। এবং এটা ঘটনা 2018 নির্বাচনের সময় মিডিয়া যেভাবে বামপন্থী ফ্রন্টের বিরুদ্ধে, বামফ্রন্ট সরকারের বিরুদ্ধে প্রায় এককাট্টা হয়ে ঝাঁপিয়ে পড়েছিল, তারাও তাদের অভিজ্ঞতার মধ্যে দিয়ে বুঝতে পেরেছে যে ব্যাপারটা বোধহয় সঠিক হয়নি, কারণ তারাই তো আক্রান্ত হচ্ছেন। ফলে এবার মিডিয়ার সবটাকে সঙ্গে নিতে না পারলেও মিডিয়ার একটা অংশকে তারা তো বগল দাবা করেছেই, সোশ্যাল মিডিয়া সহ। আর তাদের নিজেদেরও তো যে অ্যারেঞ্জমেন্ট আছে, এটা তো কম কিসে, বরং অনেকের চাইতে অনেক বেশি শক্তিধর তারা। এবং সর্বোপরি যেটা হচ্ছে প্রধানমন্ত্রী, প্রধানমন্ত্রী পদটাই এরকম, এটার তো একটা বাড়তি সুযোগ, যেই দল থেকে প্রধানমন্ত্রী হবে সেই দল নেওয়ার চেষ্টা করবেই। প্রধানমন্ত্রী তো গত 10 মাস 11 মাস যাবতই
ত্রিপুরার মানে জন্য কাজ করে চলেছেন, কেমন না? তার সঙ্গে তো স্বরাষ্ট্রমন্ত্রী আছেন, তাদের দলের জাতীয় নেতৃত্ব আসবেন, এতে তো মানে আমাদের আপত্তি করার কোনো কারণ নেই। তাহলে এই সব কিছু মিলিয়ে তাদের ফলাফল তারা যা আশা করেছিলেন, এবং তারা বিধানসভায় দেখেছি, আমি যখন বিধানসভায় যেতাম শেষের দিকটায়, তাদের মানে বেশ কয়েকজন বিধায়ক একেবারে বুক চাপড়ে টেবিল চাপড়ে বলছিলেন যে এই তো সামনে নির্বাচনে তো আপনারা শূন্য হয়ে যাবেন, হ্যাঁ, আপনাদের তো মানে বাতি দেওয়ার কেউ থাকবে না। আমরা মুচকি এসেছি, আমরা কি বলবো। ভোট যখন শুরু হলো, প্রচার যখন শুরু হলো, তখন দায়িত্বশীল লোকরা ইনক্লুডিং মানে আপনার মন্ত্রিসভার রাজনৈতিক নেতৃত্ব, নামটা আমি নাইবা বললাম, আপনারাই ক্যারি করেছেন, সুনামি হয়ে যাবে। সুনামি মানে কি? ওয়াশ আউট করে দেবে। কাদের জন্য সুনামি? বিরোধীদের জন্য। তাহলে শাসক দলের জন্য সুবিধা। এই সমস্ত কিছু বলার পর মানে প্রায় বলা যায় সংখ্যালঘু হয়ে যাওয়ার অবস্থা থেকে কোন ক্রমে সরকার তৈরি করতে পারার মতো কয়েকটা আসন বেশি নিয়ে তারা একটা জায়গায় এসছে। এটা নিঃসন্দেহে তাদের মধ্যে হতাশা তৈরি করেছে, যেমন নেতৃত্ব তেমন সংগঠক এবং সাধারণ সমর্থক। এই সবগুলো তাদের মধ্যে একটা ক্রোধের জন্ম দিয়েছে। হতাশা এবং ক্রোধ দুটার সংমিশ্রণ আমার ধারণা। এর থেকে এখন যারাই সক্রিয়ভাবে তাদের বিরুদ্ধে কাজ করার চেষ্টা করেছে, ভূমিকা নেওয়ার চেষ্টা করেছে, কথা বলবার চেষ্টা করেছে, অথবা প্রকাশ্যে কাজ করে তারা মনে করছেন যে এদের কাছ থেকে সহযোগিতা পায়নি, ভোট পায়নি, এদের উপরে তো তারা ক্ষুব্ধ, তারা বিক্ষুব্ধ। কাজেই সেখানে এটা একটা জিঘাংসা বৃত্তি চরিতার্থ করা, একটা রাজনৈতিক মানে প্রতিহিংসা পরায়ণতার ভাবনা নিয়ে এই আক্রমণগুলি সংঘটিত করছে। এটা সত্যি না, এটা দুর্বলতা, এবং এটা আপনার গণতন্ত্রের বিরুদ্ধে, সংসদীয় যে গণতান্ত্রিক ব্যবস্থা দেশে চালু আছে এটার বিরুদ্ধে। এটাই তো আমরা বলছি, এটাই তাদের বিরুদ্ধে আমাদের গত নির্বাচনে অন্যতম মূল স্লোগান ছিল। এই কারণেই তাদেরকে সরকার আসতে দেওয়া যায় না। যে এগুলো হচ্ছে, তো আমরা তো চাইব এখনো যিনি মুখ্যমন্ত্রীর দায়িত্বে আছেন তাদের সরকার তৈরি হবে, আগামী দিনে কে হবেন না হবেন তাদের ব্যাপার। প্রশাসন আছে, কেমন, পুলিশ আছে, নিরাপত্তা বাহিনী আছে, আমরা তাদের দৃষ্টি আকর্ষণ করবো। এটা কি হচ্ছে? ভোট এসছে, ভোট শেষ হয়েছে, ফলাফল প্রকাশ হয়েছে, কেউ জয়ী হয়েছেন, কেউ পরাজিত হয়েছেন। সবাই তো জয়ী হতে পারে না। আমাকে যদি বলেন, আমরা বলবো যে জয়ী হয়েছেন ত্রিপুরার নির্বাচক মন্ডলী। সমস্ত প্রতিকূলতা, বাধা, বিপত্তি, প্রলোভন উপেক্ষা করে তারা কিন্তু এবার এই 5 বছরের মধ্যে প্রথম নিজের ভোট নিজেরা দিতে পারলেন। এটাকে আমরা বলছি জনগণের জয়। এরকম একটা জায়গায় দাঁড়িয়ে এখানে তো শান্তির পরিবেশ রক্ষা করা দরকার। ইলেকশন কমিশন এই কথাগুলো প্রথম থেকে বলছেন, যাতে কোন রকম ভায়োলেন্স না হয়, ভায়োলেন্স ফ্রি তারা নির্বাচন করবে। নির্বাচনের পরেও, ফল ঘোষণার পরেও, মন্ত্রিসভা তৈরি হওয়ার পরেও একটা ভালো সময় তারা এই বিষয়টা নজরদারিতে রাখবেন। কিন্তু দেখা যাচ্ছে এই প্রশ্নে তারা তাদের কথা রাখতে পারছেন না, তারা চেষ্টা করছেন না। আমি কিন্তু এই কথা বলবো না। আমরা লক্ষ্য করছি বিভিন্ন জায়গায় খবর ইত্যাদি দিয়ে পুলিশ ছুটে যাওয়ার চেষ্টা করছেন, কিন্তু সাইরেন বাজিয়ে যাচ্ছে, দুর্বৃত্তরা সাইরেনের আওয়াজ পেয়ে লুকিয়ে যাচ্ছে। তো সাইরেন বাজিয়ে গিয়ে যে জায়গায় ঘটনা ঘটছে সেখানে দাঁড়াচ্ছে, কিছুক্ষণ থাকছে, 2-4 জনের সঙ্গে কথাবার্তা বলছে, ফিরে চলে আসছে। তারপরেই আবার ঘাপটি মেরে থাকা দুর্বৃত্তরা বেরিয়ে আসছে, তাদের পুরনো আক্রমণ তারা আবার সেখানে সংগঠিত করার চেষ্টা করছে। এ হলে তো চলবে না। কাজে এই জায়গাটা বোধহয় দেখার দরকার আছে, এবং শাসক দলকে তাদেরকে কিন্তু এখানে সবচেয়ে বেশি দায়িত্ব দিতে হবে। আক্রমণ করছে এবং মূলত আক্রান্ত হচ্ছে আমরা, এটা স্বাভাবিক, আমরা এতে বিস্মিত না। কারণ আমরা মানুষের কথা বলছি, আমাদের বলতে হবে, আমরা বলে যাব। কাজে আক্রান্ত হব, রক্ত ঝরবে, কিন্তু আমাদের তো লড়াইয়ের পতাকা তো হাতছাড়া আমরা করবো না। এই লড়াই তো চলবে, মানুষের সমস্যার সমাধান না হওয়া পর্যন্ত লড়াই চলবে। কিন্তু আমরা আবেদন করবো মানুষের কাছেও কোন রকম প্ররোচনার ফাঁদে পা দেবেন না, নিজেরাও এমন কিছু ভূমিকা করবেন না যেটা প্ররোচনার সামিল হয়ে যাবে। সর্বত্র দল মত নির্বিশেষে এলাকা ভিত্তিক ঐক্য তৈরি করে, সংহতি সুদৃঢ় করে, যারাই আইন শৃঙ্খলা হাতে নিয়ে পরিস্থিতিকে ঘোলাটে করার চেষ্টা করছেন, যে দলেরই হোক, তাদের বিরুদ্ধে নিজেরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদের সোচ্চার হন। প্রশাসন যেখানে সততা নিয়ে এটাকে মোকাবেলা করার চেষ্টা করছে তাদেরকে সহযোগিতা করুন, এটা আমাদের আবেদন থাকবে। চাইতো বড় কথা হচ্ছে ফলাফল ঘোষণার পর
আপনাদের মিডিয়ার মাধ্যমেই এই জিনিসগুলি সামনে আসছে। আমি এই সম্পর্কে কোনো নামধাম উল্লেখ করে কিছু বলতে চাইছি না। এই যে ভোট ভাগাভাগি হলো এবং এই ভাগাভাগির কারণে কাদের পাওয়া ভোট কাদের সাহায্য করেছে, কাদের অসুবিধা করেছে, এই ভাগাভাগির কারণে অসুবিধা হয়েছে। বাম এবং কংগ্রেসের মধ্যে আসন সমঝোতা করে যে জায়গায় এগিয়ে যাওয়ার চেষ্টা হয়েছিল, তাদের ভোট পাওয়ার ক্ষেত্রে সমস্যা হয়েছে। অল্প ভোটের ব্যবধানে দেখা গেছে তারা অনেকগুলি আসন তাদের হাতছাড়া হয়েছে। আর এই ভাগাভাগির কারণে যাদের কাছে ভোট গেল তুলনামূলকভাবে একটু বেশি, তাদেরই ভোট পাওয়াতে বিজেপির সুবিধা হয়েছে। কাজেই এখন তো পার্টিকুলারলি অমুকের কনস্টিটিউন্সি তমুকের কনস্টিটিউন্সি এইভাবে প্রশ্ন করলে আমার পক্ষে কিছু বলতে যাওয়া তো অসুবিধা আছে। কিন্তু সাধারণভাবে আপনাদেরই কথা এগুলো দেখার পর যখন আমরাও গভীরে যাওয়ার চেষ্টা করলাম, দেখছি যে আপনাদের এই মূল্যায়ন বা এই যে ক্যারি করছেন এই আপনাদের সংবাদটা, এটার মধ্যে একটা বাস্তবতা আছে। আমি এমনিতে কোনো দলের নাম ইত্যাদি বলতে চাইছি না। আমি তো বারবারই বলছি আমাদের একটু গভীরে গিয়ে বিষয়টা দেখতে হবে। তারপর যখন সময় আসবে নিশ্চয়ই আমরা বলবো। লুকিয়ে রাখার তো কিছু নেই, রাজনীতিতে লুকিয়ে রেখে তো আমরা কাজ করি না।